আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার আপনারা জানেন যে কানাডার ভিজিট ভিসা সম্পর্কিত অনেক ধরনের আপডেটস এখন পাওয়া যাচ্ছে। সো অনেকের বিভিন্ন ধরনের কোয়ারিজ থাকে যে কিভাবে হচ্ছে গিয়ে অ্যাপ্রুভালের চান্সটা বাড়ানো যেতে পারে বা ইনভাইটেশন লেটার রিলেটেড অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। বাট অনেকে আছেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে রিফিউজড হয়েছেন, সামহাও কোনো না কোনো কারণে আপনাদের রিফিউজাল লেটার এসেছে। সো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি যে আপনারা যদি রিঅ্যাপ্লাই করার কথা ভেবে থাকেন অথবা যারা অলরেডি আবারও প্রিপেয়ার্ড হচ্ছেন যে আপনারা নতুন করে আবার অ্যাপ্লাই করবেন, সো সেক্ষেত্রে কিভাবে আপনারা করতে পারেন এটা হচ্ছে একটা বিষয়। এমন না যে আপনারা হচ্ছে একবার অ্যাপ্লিকেশন করেছেন, রিফিউজ হয়েছেন, আবার ওভাবেই অ্যাপ্লাই করে দিয়ে দিবেন, সেটা না। বিষয়টা হচ্ছে কি কারণে আপনাদের রিফিউজাল এসেছে প্রিভিয়াসলি, সেটার উপরে আপনাদের একটু এমফাসাইজ করতে হবে যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশনটা আপনাদের কেন অ্যাপ্রুভ হয়নি বা রিফিউজালটা কি কারণে এসেছে। নর্মালি যে কোনো ক্ষেত্রেই যে কোনো কান্ট্রির জন্যই হোক, স্পেশালি কানাডায় অবশ্যই আপনার একটা রিফিউজাল লেটার থাকবে এবং সেই লেটারটার মধ্যে আপনাকে বলে দিবে হচ্ছে পয়েন্ট ওয়াইজ যে কি কি কারণে অথবা কি কারণে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়নি। সো এর মধ্যে কিছু কমন রিজনস আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করছি। এটার কোনোটা যদি আপনার এসে থাকে তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে। সো ফার্স্ট অফ অল অনেকের এরকম একটা কারণ আসতে পারে যে ইয়োর পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট উইথ দ্য টেম্পোরারি স্টে। অর্থাৎ আপনি যে শর্ট হচ্ছে ভিজিটের ডিসক্রিপশনটা দিয়েছেন সেটা তাদের কাছে হয়তো সামহাউ রিলায়েবল মনে হয়নি, অথবা অনেকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এরকম একটা কারণ আসতে পারে যে ইউ উইল নট লিভ দ্য টেরিটরি অফ ইয়োর মেম্বার স্টেট ইন দ্য এন্ড অফ ইয়োর স্টে। অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে আপনার স্টের ডিসক্রিপশন বা শর্ট স্টে অথবা যে আপনার শর্ট টার্ম হচ্ছে গিয়ে ট্রাভেলের যে ডিসক্রিপশন দেওয়া আছে ওই টাইম পরে আপনি ওখান থেকে যে ব্যাক করবেন বলেছেন সেটা তাদের কাছে রিলায়েবল মনে হয়নি। হয়তো আপনি আপনার হচ্ছে ইন্টেনশন যতটুকু ইন্টেন্ডেড হচ্ছে স্টে আছে তার থেকে বেশি টাইম ওখানে স্টে করবেন, অথবা ওখান থেকে আপনি আর ব্যাক করবেন না আপনার হোম কান্ট্রিতে, এরকম রিজনসও অনেকের থাকে। সো রিজনসটা যদি সামহাও আপনার টেম্পোরারি স্টে এর সাথে কানেক্টেড হয় তাহলে যেটা করণীয়, পরবর্তী যখন অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনার পারপাস অফ ট্রাভেল যে ক্ষেত্রে মেনশন থাকবে পারপাসটা খুব ক্লিয়ারলি হচ্ছে গিয়ে এক্সপ্লেইন করতে হবে, প্লাস সেই রিলেটেড ডকুমেন্টেশন দিতে হবে। সেক্ষেত্রে সব থেকে বেশি হচ্ছে হেল্পফুল হতে পারে আপনার একটা প্রপার ইনভাইটেশন লেটার। যে ইনভাইটেশন লেটারের মধ্যে আপনি কি কারণে যাচ্ছেন, আপনার কোনো রিলেটিভের বাসায় বা কোনো ফ্রেন্ডের রেসিডেন্সে হচ্ছে গিয়ে আপনি স্টে করবেন, সেটা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যায় যে আপনাকে একজন ইনভাইট করেছে তার রেসিডেন্স বা তার প্লেসে ভিজিট করার জন্য এবং সেই কারণেই আপনি যাচ্ছেন। সো এটা কিন্তু কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনার পারপাস অফ ভিজিট বা যাওয়ার উদ্দেশ্যটা কি। সো এটা কিন্তু ইনভাইটেশন লেটার দিয়ে যদি আপনারা এই হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাজান বা অ্যাপ্লিকেশনটা প্রসেস করেন তাহলে কিন্তু পারপাস অফ স্টের যে বিষয়টা এটা ক্লিয়ার হয়ে যাবে। দেন সেকেন্ড হচ্ছে অনেকের হচ্ছে যেটা বললাম যে অনেক সময় ডাউট করে যে আপনি ওখান থেকে ব্যাক করবেন না, সেক্ষেত্রে অবশ্যই হেল্পফুল রিজনস হচ্ছে আপনার এস্টাবলিশমেন্ট অর্থাৎ প্রফেশনাল এস্টাবলিশমেন্ট দিয়ে বোঝাতে হবে যে আপনি আপনার হোম কান্ট্রিতে যথেষ্ট এস্টাবলিশড, যথেষ্ট ওয়েল টু ডু একজন পারসন, অ্যান্ড আপনি প্রফেশনালি এবং ফাইন্যান্সিয়ালি যথেষ্ট হচ্ছে সলভেন্ট এবং অন্য কোনো কান্ট্রিতে গিয়ে আপনার সেখানে সেটেল হওয়ার কোনো ইন্টেনশন নেই। এটা আপনি আপনার ডকুমেন্টসের মধ্যে আপনার কভার লেটারে যত ভালো বোঝাতে পারেন। অনেকের আসে ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ফ্যামিলি টাইস আউটসাইড ক্যানাডা, অর্থাৎ আপনার ক্যানাডার বাহিরে আপনার হোম কান্ট্রিতে যথেষ্ট হচ্ছে ফ্যামিলি টাইস বা ফ্যামিলি বন্ডিং অথবা হচ্ছে কানেক্টিভিটি নেই, এটা অনেকের চলে আসে। সেক্ষেত্রে হেল্পফুল হচ্ছে আপনি অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার্সদের কথা আপনার পুরো অ্যাপ্লিকেশনে ডিসক্রাইব করবেন। রিলেটেড ডকুমেন্টস যেমন তাদের হচ্ছে আইডি কার্ড, তাদের পাসপোর্ট অথবা আদার্স যে কোনো ধরনের তাদের আইডেন্টিটি প্রুফ করে এরকম ডকুমেন্টস আপনি দিতে পারেন। অবশ্যই ফ্যামিলি সার্টিফিকেট থাকতে হবে আপনার এবং আপনার ফ্যামিলির সাথে আপনি আছেন সেটা প্রুফ করার জন্য। সো এটা আপনার হচ্ছে ফ্যামিলি টাইসটাকে সলভেন্ট করে দিবে বা হচ্ছে ক্লিয়ার করবে। অনেকের আসছে যে ইয়োর অ্যাসেটস অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ ইনসাফিসিয়েন্ট,
সো সেক্ষেত্রে যেটা হয় যে হয় আপনার ব্যাংকে যে ব্যালেন্সটা দেখানো হয়েছে সেটা কম আছে তাদের হচ্ছে সাপেক্ষে, অথবা অনেক সময় হয় যে ট্রানজাকশনটা আপনার টোটাল ব্যালেন্সের সাথে ম্যাচ করে না। অনেকে আবার অ্যাসেট ভ্যালুয়েশনটার অ্যামাউন্টটা কম হয়ে যায়, অথবা অনেকে অ্যাসেট ভ্যালুয়েশন সাবমিটই করেন না। এটা অনেক বড় একটা ভুল। অবশ্যই আপনার অ্যাসেট এবং আপনার ব্যাংক স্টেটমেন্টগুলো ম্যাচ করতে হবে একটা আরেকটার সাথে। প্লাস হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাভেলেবল ব্যালেন্সের যে একটা সেকশন রয়েছে সেখানেও একটা হচ্ছে ভালো অ্যামাউন্ট দিতে হবে, কারণ ওইটা যদি অনেক কম হয়ে যায় সেটাও আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইনসাফিসিয়েন্টের বড় একটা রিজন হতে পারে। কারণ আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা হুইচ ইজ 5257 ফর্ম, এটা খুবই ইম্পর্টেন্ট। ওখানেও আপনার অ্যাভেলেবল ব্যালেন্সের একটা সেকশন রয়েছে, ওখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাভেলেবল ব্যালেন্স সেটার সাথে মিল রেখে একটা অ্যামাউন্ট দিতে হবে। সো এই জিনিসগুলোই কমন রিজনস, যে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, আপনার পারপাস অফ ট্রাভেল, দেন হচ্ছে গিয়ে আরেকটা থাকতে পারে যে ফ্যামিলি টাইস, এগুলো যদি কারো চলে আসে তাহলে এই প্রসেসে যদি আপনারা টোটাল হচ্ছে অ্যাপ্লিকেশনটা নতুন করে সাজান এবং ডকুমেন্টেশনটা ওভাবে করেন, তাহলে আই হোপ যে আপনাদের রিফিউজালের চান্সটা একদমই কমে যাবে অ্যান্ড অ্যাপ্রুভাল আসার যথেষ্ট চান্স থাকবে। সো আই গেস আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন বা ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, আপনারা যে কোনো কোয়ারিসের জন্য নক করতে পারেন। ধন্যবাদ।